কেন ভারত কার্ডটা দিন শেষে হাসিনা কার্ড কিভাবে পরিণত হলো? এই প্রথমবার না, এই তৃতীয়বার উনি আশ্রয় নিয়েছেন। দিন শেষে না সবাই যার যার স্বার্থ দেখে। আমার হেলথ সেক্টর তো ঠিক করতে হবে, আমাকে দেখতে হবে যে জনগণের ক্ষতি হচ্ছে। আগে মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন, এখন বিজেপির শুভেন্দু এসেছেন এবং তারপর অস্বাভাবিকভাবে পুশিনের একটা প্রবণতা আমরা দেখছি। এখানে কি রাজনীতিটা আসলে? বাংলাদেশের রাজনীতিতে ভারত কার্ড যেমন আছে, ভারতের রাজনীতিতেও Absolutely. বাংলাদেশ কার্ড আছে। এখন একটি মজার বিষয় হচ্ছে যে বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশের অনেকেই বলছেন যে বাংলাদেশের যে ভারত কার্ড সেটি নাকি হাসিনা কার্ড হয়ে গেছে। সব ছাপিয়ে কেন জানি দিন শেষে ২ দেশের সম্পর্ক হয়ে গেছে হাসিনা কার্ড। হাসিনা সাবেক ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়েই যেন এখন মূল রাজনীতিটা হচ্ছে। ২ দেশেই হচ্ছে। আমরা দেখেছি নির্বাচনের আগে পরে। এটি আসলে কেন? কেন ভারত কার্ডটা দিন শেষে হাসিনা কার্ড কিভাবে পরিণত হলো? না, এটা স্বাভাবিক, কারণ যেহেতু উনি আশ্রয় নিয়েছেন ভারতে, স্বাভাবিকভাবে এটাও মনে রাখা দরকার, এই প্রথমবার না, এই এই তৃতীয়বার উনি আশ্রয় নিয়েছেন। ৭৫-এও আশ্রয় নিয়েছিলেন। আবার আমরা ভুলে গেছি যখন প্রেসিডেন্ট জিয়া রহমানকে মারা হলো, তখনও কিন্তু উনি চলে গিয়েছিলেন ওপারে, তখনও আশ্রয় নিয়েছিলেন। পরে আবার আসলেন। সো এই থার্ড টাইম। আ সেই হিসাবে বাংলাদেশিরা যারা আছেন, বিশেষ করে যেহেতু এখানে একটা বড় কাঠামো তৈরি হয়েছে আওয়ামী লীগ সরকারের পতনের সাথে যারা ছিল, স্বাভাবিকভাবে রাজনীতির হিসাবেই তারা দেখতে পাচ্ছে যে বাংলা কি বলা হয়, হাসিনাকে ভারত সাপোর্ট দিচ্ছে। এই তো মানে সহজ বিষয়। এখন ওর মধ্যে আমি জটিলতা আনা যায়, কিভাবে সমাধান হবে সেটা ভারতই জানবে বা আমাদের জনগণের উপরই ছেড়ে দিতে হবে। আমি মনে করি যে জনগণই এটা শেষে কি করে সেটা আমাদের দেখা দরকার। তবে আমার দেখা দরকার যে এর সাথে এর কারণে আমার অন্য বাণিজ্য-টাণিজ্য সম্পর্ক কি হচ্ছে? সেখানে দেখছি, যেটা আমি বললাম, অন্তর্বর্তীকালীন সরকারের সময়েও আমার রপ্তানি বেড়েছে। তার মানে হচ্ছে যারা রপ্তানি করছেন তারা এর মধ্যে তাকাচ্ছেন না, তাই হবে। তারা বলছে না, আমার তো নিজে মানে মানে বেঁচে থাকতে হবে, তাই না? আমাকে দেখতে হবে যে জনগণের ক্ষতি হচ্ছে কিনা। একটা জিনিস আমরা দেখেছি যে ভারত আ তার ভিসা যখন কঠিন করে দিল, জনগণের বেশ ক্ষতি হয়েছে। বিশেষ করে যারা চিকিৎসায় যায়, যারা ব্যবসা-বাণিজ্য করে। অনেকেই আসলে ভুলে যায় যে আমাদের কিন্তু বিশাল একটা ইনফরমাল সেক্টর আছে, ইনফরমাল ট্রেড আছে ভারতের সাথে। মানে আমাদের ফরমাল ট্রেডের যত হিসাব, ইনফরমাল ট্রেডও কিন্তু একই, এবং এটা $10-11 বিলিয়ন বিশাল, তাই না? তো আমার কথা হচ্ছে যে এখানে তো একটা বিরাট এমপ্লয়মেন্ট সেক্টর আছে। মানুষ ভুলে যাচ্ছে যে বাংলাদেশ ভারতের সম্পর্কের মধ্যে কিন্তু কতগুলো বললাম না যে শুধু রাজনীতি না, এর মধ্যে অর্থনীতি আছে, আবার অর্থনীতির মধ্যে লিগ্যাল ট্রেড আছে, আবার আমরা এটাকে এখন নাম দিয়েছি ইনফরমাল ট্রেড, স্মাগলিং বলা হয় এটাকে, ইনফরমাল, এর আবার কাঠামো আছে, তাই না? তো সেই জায়গায় যদি আমি একটু দৃষ্টি দেই, তাহলে বোঝা যাচ্ছে যে জনগণ কোনটাই, মানে আমার তো রাষ্ট্র তো জনগণের জন্য। এখন আমি যদি ভিসা রেজিম যদি আমার টাইট হয়ে যায়, তাহলে স্বাভাবিকভাবে আমার কি বলা হয়, জনগণের ক্ষতিটা বেড়ে যাচ্ছে। অনেকেই চিকিৎসার জন্য যেতে পারছেন ইত্যাদি। এখন আমার কি করা দরকার? আমার করা দরকার, যেটা অনেকে আছে, ভারতে যেতে পারছে না, ঠিক আছে কুনমিঙ্গে ব্যবস্থা করি। কিন্তু এটা তো সলিউশন না। আমার হেলথ সেক্টর তো ঠিক করতে হবে। ঠিক একইভাবে আমাকে দেখতে হবে যে আমার এই সম্পর্কের মাধ্যমে অন্য যেই কাঠামোগুলো আছে সেগুলো আমি ঠিক মতন পাচ্ছি কিনা। আমার এখন সমস্যা একটা বড় সামনে আসছে, সেটা হলো গঙ্গা চুক্তির মেয়াদ শেষ হয়ে শেষ হয়ে যাচ্ছে। যাচ্ছে। আমি এটাকে কিভাবে করব? আমাকে তো এটা ঠিক করতে হবে, তাই না? আমার তিস্তা এখনো সমাধান হয়নি। তিস্তা থেকে আমি এখনো শীতকালে আমি পানি পাচ্ছি না ঠিক মতন। সেটা আমি কিভাবে নিব? তো আমার কতগুলো সমস্যা তো থাকবেই। আমার তো আমরা তো সমাধান করতে তিস্তার হবে। মধ্যে এখন চীনকে নিয়ে নিয়েছি। তিস্তার অবকাঠামো আর কিছু বিষয়। সেক্ষেত্রে কি এটি আরো জটিল হয়ে গেল না? ওটাও নিয়ে ফেলেছি, ওটাও ঠিক মানে ঠিকভাবে বলা ঠিক হবে না। ওটাও ঝামেলা। আ কারণ চীনের অ্যাসেসমেন্ট এর মধ্যেও এখন আপাতত অ্যাসেসমেন্ট চলছে। এটা আগেও শুরু হয়েছিল, কোনো সন্দেহ নেই। আ এবং তাতে শেষ সময়ে আমরা দেখলাম, শেষ সময় বলতে মানে আওয়ামী লীগের শেষ সময়ে আমরা দেখলাম যে ভারতও বলছে যে আমরাও অ্যাসেস করতে চাচ্ছি। আচ্ছা, জিনিসটা কি হলো? জিনিসটা হলো যে ভারত বিশেষ করে সিকিমে
তারা একাধিক ড্যাম তৈরি করেছে ৩০ থেকে ৩২ এর মতন, এবং সেই ড্যামগুলো ছোট এবং বড় ড্যামগুলো যেহেতু আছে, শীতের মৌসুমে পানিটা যখন আসে বাংলাদেশে, তখন বলতে গেলে একেবারেই পানিটা থাকে না। অনেকেই মনে করেছিল যে শীতের মৌসুমের এই যে পানিটা যেহেতু কমে গেছে, আমরা যদি বৃষ্টির মৌসুমে যেহেতু পানি বেশি আসে, তখন সাংঘাতিক, তখন ওই ড্যামগুলো আবার খুলে দেয় তারা, কারণ খুলতে বাধ্য। ওটা যদি আমরা রাখতে পারি, তাহলে ওই পানিটা আমরা শীতের মৌসুমে কি ব্যবহার করতে পারি কিনা, সেই জায়গায় দ্বিমত আছে প্রচুর মানুষের সাথে। কারণ ওই ধরনের বড় ড্যাম করলে কি ঝামেলা ইত্যাদি, এনভায়রনমেন্টে ক্ষতি আছে ইত্যাদি। এখন দেখা যাচ্ছে যে চীন কোনটার মধ্যে ঢুকতে চাচ্ছে সেটাও কিন্তু মানে পরিষ্কার না। কারণ তাদের সাথে কথা বললে অনেকে বলছে যে না, আমরা এখনো ওই ফ্লাড প্রোটেকশনের চিন্তা ভাবনাই করছি, মানে পানিটা যখন বেশি থাকে। আর আমরা আমাদের দিক থেকে বলা হচ্ছে না, না, পানিটা বেশি থাকা সেটা আমাদের সমস্যা না, আমাদের সমস্যা হলো পানিটা যখন কমে যায়, কমে তাই যায়। না? তো আমি এমনও চীনের যারা নিয়ে আছেন তারা বলছে, ও তাই নাকি, আচ্ছা, মানে তারাও ক্লিয়ার না যে আসলে এখন চীন জড়িত হয়ে গেছে ইত্যাদি, এটা বলা আমার মনে হয় এখনো ওই সময়টা আসেনি। তবে আমি মনে করি যে এটা আমাদের সাথে ভারতের একটা বড় সমস্যা। এই সমস্যাটা যদি সমাধান না করে, স্বাভাবিকভাবে বাংলাদেশে ভারতের বিরুদ্ধে তার একটা সমালোচনা থাকবেই, তাই না? এটা বাড়তে থাকবে, কারণ এটা কবে সেই মনমোহন সিং আসলো, তখনই ড্রাফট রেডি, সেই বছরের পর বছর। এখন দেখা দরকার, যেহেতু বিজেপি সরকার এসেছে পশ্চিমবঙ্গে, এই বিজেপি সরকার কি করবে কিনা। কারণ যেই কারণে মমতা ব্যানার্জি করেনি সেটা একটু বুঝিয়ে বলি। না করার কারণ হলো, শীতের মৌসুমেই যে পানিটা আসে পশ্চিমবঙ্গে, কারণ পশ্চিমবঙ্গ হয়ে তো আসে বাংলাদেশে, সেটা তারই দরকার তার কৃষিকাজের জন্য, এবং সেখানে একটা বিশাল ভোট ব্যাংক আছে কিন্তু তার। সেইটা যদি বন্ধ করে দেয়, তাহলে তার কৃষিকাজ ওই জায়গাটা বন্ধ হয়ে যাবে, ওই পানিটা যদি বড় আকারে ছেড়ে দেয়। সেই কারণেই মমতা ব্যানার্জি রাজি হয়নি। এখন দেখা দরকার যে বিজেপি কি রাজি হবে, সে কি ওই ভোট ব্যাংক ছেড়ে দিবে, সেটা দেখা দরকার। সেটা তার জনগণ, সেটা আমাদের এখন দেখা দরকার, যার আমার জন্য তো মনে হয় যে দিন শেষে না সবাই যার স্বার্থ দেখে। এক্স্যাক্টলি আমি যেটা মনে করি যে এখানে যেহেতু চীন আর ভারত একাধিক বিষয়ে তারা একসাথে কাজ করে, যেটা বললাম আগেই, ব্রিক্সে কাজ করে, তারা ইউক্রেনে একসাথে আছে, তাহলে এইখানে একসাথে কাজ করছে না কেন? এখানে আমরা ত্রিদেশীয় একটা কাঠামো তৈরি করছি না কেন, যেখানে বাংলাদেশ, ভারত, চীন তিনটে মিলেই সমাধান করছে না কেন এই তিস্তার? বাংলাদেশের নতুন সরকার এসেছে এবং একেবারে আমাদের ভারতের যে রাজ্যটি আমাদের সীমান্ত লাগে সেটা হচ্ছে পশ্চিমবঙ্গ। সেখানে কিন্তু আগে মমতা বন্দ্যোপাধ্যায় ছিলেন, এখন বিজেপির শুভেন্দু এসেছেন। এবং তারপর অস্বাভাবিকভাবে পুশিনের একটা প্রবণতা আমরা রাইট। দেখছি এবং সেটি আসলে দিন শেষে কোনো ভালো বার্তা দিচ্ছে না। কিন্তু একই সাথে মিয়ানমার থেকেও প্রচুর লোকজন আসছে, পুশিন হচ্ছে। সেদিকে কিন্তু মিডিয়ার নজর নেই, কারো নজর নেই। আমরা শুধু ভারতের পুশিনটাকেই সবার সামনে আনছি। এখানে কি রাজনীতিটা আসলে? না, এটা একটা বড় বিষয় যেটা ঘটেছে সেটা হলো, তৃণমূল কংগ্রেস যখন হেরে গেল, হেরে যাওয়ার পিছনে যেই ক্যাম্পেইন করা হলো, বিজেপি যে ক্যাম্পেইন করেছিল, সেই ক্যাম্পেইনের মধ্যে বড় একটা জিনিস ছিল এই বাংলাদেশি বহিরাগত, এইটা নিয়ে। যার জন্য নির্বাচন জেতার পরপরই খুব সম্ভব তারাও দেখাতে চেষ্টা করেছে যে আমরা আমাদের যে ক্যাম্পেইন, সেই ক্যাম্পেইনকে আমরা ফুলফিল করতে যাচ্ছি। কিন্তু কিছুদিন পরে কিন্তু দেখা যাচ্ছে যে না, সেটা আর বাড়তে দেওয়া হয়নি। এটা বোঝাই যাচ্ছে। কারণ হচ্ছে যে কয়েকটা কারণে। একটা হলো, এটা তাদের সংবিধানের বিরুদ্ধেই যায়। মানে একটা লোক হয়তো অন্য দেশে কি বলা হয়, হয়তো ইল্লিগালি হয়তো থাকতে পারেন, কথা বলছি। কিন্তু তাকে রাতে বেশে বর্ডারে ছেড়ে দেওয়া, যেটাকে আমরা পুশিং বলে, এটা তো সংবিধানে অ্যালাউ করে না কোনোভাবেই। তার তো একটা বিচার হতে হবে। তাকে তো কোর্ট বলতে হবে। মানে কেন, মানে তাকে তো প্রমাণ দিতে হবে যে সে আসলেই ১ম এ বাংলাদেশী কিনা। সেগুলো না করে, যেটা অনেক সময় হয়ে গেছে যে অনেক ভারতের নাগরিকও আবার পুশড আউট হয়ে গেছে, তাই তো? আবার আন্তর্জাতিকভাবেও আমার মনে হয় তারা বুঝতে পেরেছে, এটা না বোঝার কোনো কারণ নেই। কারণ ভারতের প্রচুর আ আ সদস্য আছে পৃথিবীর সব জায়গায় ছড়িয়ে ছিটিয়ে। তো এটা যদি ভারত যদি বাংলাদেশের সাথে এটা করে, তাহলে বোঝাই যাচ্ছে যে এটা কানাডা বা আমেরিকা বা ইউরোপ ভারতের সাথে তাই করবে। সেটা না বোঝার কোনো কারণ নেই। তো যার জন্য তারাও বুঝতে পেরেছে যে এটাকে বাড়িয়ে কোনো লাভ হচ্ছে না। এখন দেখা দরকার যে কতগুলো লোকাল পলিটিক্স আবার থাকে।
যে মানে আমাদের দেশেও যেরকম থাকে ভারতের বিরুদ্ধে কথা বললেও আমরা বেশ ভোট-টোট পাওয়ার একটা সুযোগ হতে পারে। আবার টক শোতেও বেশ আ মানে সাংঘাতিক ভাবে তাকে বিভিন্ন টক শোতে আনা হয়। ঠিক একইভাবে আবার ভারতেও কিন্তু আছে যে ভারতে যদি বাংলাদেশের বিরুদ্ধে কথা-টথা বলা হয় সেখানে তাকেও একেবারে এবার তো নির্বাচনেই জিতে গেল।